আচ্ছা দেখ, ডেটা মাইনিংয়ে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস্টারিং টেকনিক্স দেখেছিলাম আর ডিসিশন ট্রি দেখেছিলাম, তাই তো? আজকে আমরা দেখব থার্ড, যেটা মেমোরি বেসড রিজনিং, যেটাকে আমরা এমবিআর বলি। আচ্ছা দেখ, বলছে যে এমবিআর uses known instances of a model to predict unknown instances. দেখ, এমবিআর তাহলে কী করছে? এমবিআর কী করছে, নোন কিছু ইনস্ট্যান্স নিচ্ছে, মানে যেগুলো ধর আমরা জানি সেরকম ডেটা নিয়ে কি চেষ্টা করছে, যে কিছু আননোন ইনস্ট্যান্স প্রেডিক্ট করার ট্রাই করে এমবিআর। ঠিক আছে, যেমন ধর এটা maintains a data set of known records. যে ধর এমবিআর কী করছে, একটা ডেটা সেট মেনটেন করছে যেটা তোর কাছে আছে অলরেডি, সেরকম একটা নোন রেকর্ডের একটা ডেটা সেট মেনটেন করে। আর algo knows the characteristics of the records in the training data set. ইন দ্য ট্রেনিং ডেটা সেট। কী বলছে, যে এখানে অ্যালগো যেটা আমরা লিখি বা যেটা অ্যালগো থাকে এমবিআরের, ওই অ্যালগো ক্যারেক্টারিস্টিক্সগুলো জানে, যেগুলো হচ্ছে আমার ট্রেনিং ডেটা সেটে আছে। ট্রেনিং ডেটা সেট বলতে যেটাকে আমরা নোন ডেটা সেট বলছি, যে ধর যে ডেটা সেটটা আমার কাছে আছে সেই ডেটা সেটটা দিয়ে ধর আমি একটা আননোন ডেটা সেটকে আমি ডেটা সেট বল কি একটা ডেটা বল, আননোন একটা ডেটাকে আমি ধর সেটা দিয়ে রেকগনাইজ করতে চাই, বা সেটাকে কোনো একটা গ্রুপে ফেলতে চাই, বা সেটাকে প্রেডিক্ট করতে চাই, যাই করতে চাই না কেন, তো সেটার জন্য আমার প্রথমে একটা নোন ডেটা সেট দরকার হয়, তাই না? যেমন ধর আমরা যদি, যেটা আমাদের স্টক মার্কেট বা শেয়ার যদি আমি কখনো কিনতে যাই, তখন আমি কি যে কোনো র্যান্ডাম একটা শেয়ার দেখে কিনে নেবো? নিশ্চয়ই না। আমরা কি করি তখন, আমরা শেয়ারের হিস্ট্রি দেখি, মানে আমরা দেখি যে ওই শেয়ারটা লাস্ট 10 বছরে বা লাস্ট 20 বছরে কবে কীরকমভাবে উঠেছে নেমেছে বা কীরকম রিটার্নস দিয়েছে, সেই সব কিছু আমরা চেক করি। তার মানে আমরা কি করি, যে আমরা দেখ প্রিভিয়াস ডেটা যেটা আমরা জানি, নোন ডেটা 10 বছরের 20 বছরের, সেই ডেটাটাকে চেক করছি। সেই ডেটাকে চেক করে আমরা ফিউচারে ওই প্রোডাক্টটা, মানে ওই শেয়ারটা মানে আমাকে কতটা প্রফিট দিতে পারবে, বা কতটা উঠবে বা কতটা নামবে, সেটা কিন্তু আমরা পুরোপুরি প্রেডিক্ট করছি, কারণ ফিউচারে কী হবে সেটা তো আমরা জানি না। বাট আমরা কি করি, ফিউচার ডেটাটাকে প্রেডিক্ট করে সেটা ধর কিনলাম। আমি ধর মোটামুটি দেখলাম যে না, এই শেয়ারটা শেয়ার যেটা ধর একটা আছে, আর এর নাম্বার শেয়ার নেম সেই শেয়ারটা ধর আমাকে লাস্ট 10 বছর কি লাস্ট 20 বছর ধরে
বেশিরভাগ সময়তেই আমাকে ধর প্রফিটই দিয়েছে, বা ধর শেয়ারটা সবসময় প্রফিটেই আছে, খুব কম টাইমেই শেয়ারটা লসে গেছে। তো আমি এটা প্রেডিক্ট করতে পারি যে নেক্সট তাহলে 3-4 বছর কি নেক্সট 5 বছরও শেয়ারটা হয়তো প্রফিটেই যাবে। তো সেটা কিন্তু আমি শিওর না যে যাবেই, বাট আমি প্রিভিয়াস ডেটা বা যেটা আমার নোন ডেটা সেট আছে সেটা দেখে আমি সেটাকে একটা প্রেডিক্ট করার চেষ্টা করলাম যে এই ডেটাটার ফিউচার অ্যাক্টিভিটি কী হতে পারে। ঠিক আছে, তার মানে আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স চেক করেছি ওই রেকর্ডটার, যেটাকে আমি ট্রেনিং ডেটা সেট বলছি, কারণ আমি অ্যাকচুয়ালি চেক করছি এটা দিয়ে। তো সেটা দিয়ে আমি চেক করছি যে আমি ফিউচারে সেটা দিয়ে আমার কোনো কী কী কাজে লাগতে পারে, বা অ্যাটলিস্ট ওর বিহেভিয়ারটা কী হবে সেটা প্রেডিক্ট করছি। এবার কি বলছে, when a new record arrives for evaluation, the algo finds neighbors similar to the new record. Then uses characteristics of the neighbors for prediction and classification. কি বলছে, যখন নতুন রেকর্ড আসে ইভ্যালুয়েশনের জন্য, তখন অ্যালগো কী করে, অ্যালগো চেক করে যে ওর নেইবারে কারা কারা আছে। এবার ওর নেইবারে যারা আছে তাদের ক্যারেক্টারিস্টিকের সঙ্গে ওর ক্যারেক্টারিস্টিককে চেক করা হয়। যদি দেখা যায় যে ক্যারেক্টারিস্টিকে মিল পাওয়া যাচ্ছে, তখন কি করে, তখন সেই মতোই সেই ক্যারেক্টারিস্টিকগুলো চেক করে সেই কোন নেবারের মধ্যে ওকে দেবে সেইটা চেক করা হয়, অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা হয়, সেই অনুযায়ী সেটাকে ক্লাসিফাই করে সেই সেই ডেটা সেটে রেখে দেওয়া হয়। বা ধর এটা যদি আমি খুব ইজি একটা এক্সাম্পল দিই বোঝাই, তাহলে হচ্ছে যে ধর আমরা সবাই মোটামুটি সুপার মার্কেটে গেছি, সেখানে দেখেছি যে কীরকম ধর ফুড বাজার যেটা থাকে, ধর যেটা বিস্কিটের রো বা বিস্কিটের একটা এরিয়া, সেখানে শুধু বিভিন্ন রকম বিস্কিটসই আছে, তাই না? যেটা সুগার ফ্রি হোক, ক্রিম বিস্কিটস হোক, তারপরে তোর সল্টি বিস্কিটস হোক, যে বিস্কিটসই হোক না কেন, বাট সব বিস্কিটস কিন্তু সেম জায়গায় থাকে। এমন না যে এখানে 4টে টাইপের বিস্কিটস রয়েছে, তারপর আবার 2টো শেলফ পরে গিয়ে সেখানে আবার 4টে, আবার 5টা শেলফ পরে গিয়ে সেখানে 4টে, এরকম কিন্তু থাকে না। একটা জিনিসের এক একটা জায়গা করা থাকে, যে এইখানে তুমি শুধু বিস্কিটসই পাবে, এখানে তুমি শুধু চকলেটসই পাবে, এখানে তুমি শুধু কী বল আর কি পাওয়া যেতে পারে, তার এই টাইপের জিনিসপত্র, যে এক একটার ক্লাসিফিকেশান করা হয় যে এখানে তুমি এই জিনিসটাই রাখবে। তাহলে কি লোকেরও, যারা যাচ্ছে মার্কেটিং করতে তাদেরও খুঁজতে সুবিধা হবে, আর যারা গোছাচ্ছে তাদেরও গোছাতে সুবিধা হবে, কারণ যদি আমি সেম জায়গায় রাখি। তো এখানে ধর যদি আমার নতুন রেকর্ড, এখন নতুন রেকর্ড ধর আমার কাছে একটা নতুন টাইপের বিস্কিটস এসছে, যে ধর আমার কাছে আছে ধর ক্রিম বিস্কিট আছে, সল্টি বিস্কিট আছে, তারপর ধর আমার কাছে সুগার ফ্রি বিস্কিটস আছে, তারপর ধর কিডসের যেমন যে বিস্কিটসগুলো খায় সেগুলো আছে, তারপর ধর হেলদি আছে। এবার ধর হঠাৎ করে আমার কাছে একটা মাল্টিগ্রেন বিস্কিট এসছে, তো আমি কি চেক করবো, আমি সেটাকে চেক করবো যে সেই বিস্কিটের ক্যারেক্টারিস্টিকগুলো কার কার সঙ্গে ম্যাচ করছে। এবার ধর বিস্কিটের ক্যারেক্টারিস্টিক নিশ্চয়ই আমার একটা শ্যাম্পু বা সাবান বা ধর চিপস এইসবের সাথে নিশ্চয়ই ম্যাচ করবে না। একটা বিস্কিটের ক্যারেক্টারিস্টিক নিশ্চয়ই বিস্কিটের সাথেই ম্যাচ করবে। হ্যাঁ, সেটার হয়তো কিছু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, বাট স্টিল ওটার বেসিক ক্যারেক্টারিস্টিক যেটা, আমি চোখে সেই গ্রুপে ফেলবো। তার মানে আমি নিশ্চয়ই হেলদি বা মাল্টিগ্রেন বিস্কিটটা আমি অন্য কোনো র্যাকে গিয়ে রেখে আসবো না, আমি অবভিয়াসলি বিস্কিটের যে র্যাক যেটা আছে সেখানেই রাখবো, তাই তো? তার মানে এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রেডিকশন করছি বা অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন করছি যে এটাকে এখানেই রাখা উচিত। বোঝা গেল?
এবার এইগুলো আমরা কি করে করি, এটা তো আমি খুব ইজিলি একটা এক্সাম্পল দিয়ে বললাম, কিন্তু নর্মালি কি করা হয়, ডিস্টেন্স বার করা হয়, ডিস্টেন্স বিটুইন নিউ রেকর্ড and records in the, আচ্ছা দেখ যেটা বলছিলাম যে তাহলে আমরা কি করছি, যে যদি কোনো নতুন রেকর্ড আসে তাহলে সেটাকে আমরা ইভ্যালুয়েশনে পাঠাচ্ছি। সেবার তখন ইভ্যালুয়েশনে যখন গেছে তখন কি হয়, তখন অ্যালগো কি করে, তার নেইবারগুলোকে চেক করে, বা সেই নেইবারের গুলোর মধ্যে তার ক্যারেক্টারিস্টিকটা চেক করে, যে নতুন যে রেকর্ডটা এসছে তার ক্যারেক্টারিস্টির সঙ্গে আমার যে নেইবার যাদের ক্যারেক্টারিস্টিক কোনো মিল আছে কি না। এবার এটা কেন চেক করে, কারণ এটা চেকিং করলে তবে কি করতে পারবো, তবেই আমি কি করতে পারবো যে নতুন রেকর্ডটাকে আমি কোন গ্রুপে দেব বা কোন নেবারের সাথে দেব, সেই যে প্রেডিকশানটা সেটা করতে পারবো, আর তারপর সেটাকে ক্লাসিফাইও করতে পারবো। ঠিক আছে, এইটা করার জন্য আমরা কিছু ট্রেনিং ডেটা ইউজ করি। ট্রেনিং ডেটা বলতে কীরকম ডেটা, ট্রেনিং ডেটা বলতে যে ডেটা ধর আগে থেকে রয়েছে সেরকম কোনো ডেটা, যে ধর আমার কাছে অনেক দিনের কোনো ডেটা রয়েছে, সেই ডেটাটাকে আমি এখানে ইউজ করতে পারি, সেই ডেটাটাকে আমি ইউজ করে সেই পুরো ডেটাটাকে আমি অ্যানালাইজ করে আমি নতুন কিছুকে চেষ্টা করে দেখতে পারি যে কীভাবে আমি সেটাকে আমি ক্লাসিফাই করব। ঠিক আছে, এই জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিস্টেন্স ফাংশন। ডিস্টেন্স ফাংশন কী করে, ডিস্টেন্স ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি ডিটারমিন করে যে ডেটা রেকর্ড কোয়ালিফাই করছে কি না কোন নেইবারের জন্য, যে কোন নেইবারের জন্য তো ডেটা রেকর্ডটা, যে নতুন যে ডেটা রেকর্ডটা এসেছে সেটা কোন নেইবারের গ্রুপে যাওয়ার জন্য কোয়ালিফাই করছে। ঠিক আছে, তাহলে ধর একটা এক্সাম্পল যদি আমি করি তার জন্যে, যে ধর আমি এখানে কিছু এজ অফ স্টুডেন্টস নিচ্ছি। আচ্ছা, স্টুডেন্টস নিচ্ছি আর এখানে তো কিছু গ্রুপ বানাচ্ছি, 1 2 3 and 4। আর ধর এজ অফ গ্রুপস নিলাম, ধর একটা হচ্ছে 15, একটা হচ্ছে ধর 20, 25 and 30। ঠিক আছে, এবার ধর আমি এদের কিছু মুভি জনরাতে ভাগ করছি। যেমন ধর আমি কিছু মুভি জনরা লিখি, যদি ধর এইচ লিখি হররের জন্য, তারপর ধর সি লিখি কমেডির জন্য, ডি ধর ড্রামা, ডব্লিউ ধর ওয়ারের জন্য, মানে কোন এজের স্টুডেন্টসরা কী টাইপের জনরের মুভি দেখছে সেটা যদি লিখি। তো ধর যদি 15-এর ক্ষেত্রে যারা 15 হয়তো হরার দেখছে, 20 যারা আছে গ্রুপ 1-এ তারা হয়তো কমেডি, এরা হয়তো ড্রামা দেখছে, এরা হয়তো ওয়ার দেখছে। ঠিক আছে, গ্রুপ 2-এর ক্ষেত্রে ধর এরা কমেডি, এরা হরার দেখছে, এরাও ধর কমেডি দেখছে, এরা ধর হরার দেখছে। এখানে ধর এরা ধর ড্রামা দেখছে, এরাও ড্রামা দেখছে, এরা হরার দেখছে, এরা ওয়ার দেখছে, এইভাবে চলতে থাকবে, তাই না, যে কোনো গ্রুপের জন্য। এবার এটা তো আমার ডেটা সেট যেটা আছে আমার কাছে, এটা আমি জানি, এটা আমার কাছে আছে। এবার আমাকে প্রেডিক্ট করতে হবে কোনটা, যেটা আসবে নতুন। তো নতুন একটা ডেটা আসলো, যে ধর মানে এই এজের একটা ডেটা আসলো, এই এজের একটা ডেটা আসলো, বা এই এজের একটা ডেটা আসলো। ঠিক আছে, এবার আমি কীভাবে বুঝবো যে নতুন রেকর্ডটা এসেটাকে আমি কোন গ্রুপে বা কোথায় আমি দেব, কোন গ্রুপের সঙ্গে বা কোন নেইবারের সঙ্গে তাকে আমি অ্যাড করাবো, সেটা আমি কি করে বুঝবো। তখনই চলে আসে আমার ডিস্টেন্স ফাংশনের কাজটা। ডিস্টেন্স ফাংশন মানে কীরকম, প্রথমে আমি দেখবো যে ওর নেইবার্স কে আছে। ধর এই যে ধর নতুন যে রেকর্ডটা এসছে এর ধর নেইবার কে আছে, এটা ওর নেইবার আছে, এটাও নেইবার, এটাও নেইবার, এটাও নেইবার, তাই তো সবকটাই নেইবার আছে। এবার এই নেইবার্সগুলোর মধ্যে আমি চালাবো হচ্ছে ডিস্টেন্স ফাংশন। ডিস্টেন্স ফাংশন দিয়ে আমি দেখার চেষ্টা করব যে কোন নেইবারের সব থেকে কাছে আছে। তো ধর এখানে যদি আমি দেখি এর সব থেকে বেশি কাছে আছে, তার মানে আমি ধরতে পারি যে এই যে নতুন রেকর্ডটা একে আমি প্রেডিক্ট করতে পারি যে এই হরর মুভি দেখবে। তারপরে আমি কি এই ক্লাসিফাই করে দিলাম এই হরর জনের মধ্যে। ঠিক আছে, সেমভাবে যদি আমি এইটার ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে দেখ এটাও নেবার, এটাও নেবার, এটাও নেবার, এটাও নেবার, এটাও অ্যান্ড এটাও।
কিন্তু যদি ডিস্টেন্স ফাংশানে আমি ডিস্টেন্স ক্যালকুলেট করি তাহলে অবশ্যই এটাই সব থেকে বেশি কাছে থাকবে। তাহলে এর ক্ষেত্রেও বলতে পারি যে এও হয়তো হরর জেনারের মুভি দেখতে পছন্দ করবে, যদিও এটা একটা প্রেডিকশন। ঠিক আছে, বোঝা গেল তাহলে যে কীভাবে আমরা তাহলে প্রেডিকশানটা করছি। এইভাবে আমরা তাহলে প্রেডিকশন করে থাকি। এবার এখানে যে ইস্যুগুলো আসতে পারে সেই ইস্যুগুলো হচ্ছে যে ধর আমার হচ্ছে ফাইন্ডিং সুইটেবল রেকর্ডস, যে ধর আমি কি হলো আমার যে সুইটেবল রেকর্ড আমি সেটা হয়তো পাচ্ছি না, মানে আমি কোনো নতুন রেকর্ডকে তার কোনো সুইটেবল নেইবারের সঙ্গে অ্যাড করাবো সেরকম কোনো রেকর্ড আমি পাচ্ছি না। এস্টাবলিশিং ওয়ে টু কম্পোজ রেকর্ডস, যে ধর আমার যদি কিছু নতুন রেকর্ড কম্পোজ করা থাকে তার জন্য একটা ওয়ে খুঁজতে হবে। আর ডিস্টেন্স ফাংশন অ্যান্ড কম্বিনেশন ফাংশন, এই দুটোর ক্ষেত্রেও আমার কোনো ইস্যু আসতে পারে, যে ডিস্টেন্স ফাংশনের ক্ষেত্রে আমার কোনো ইস্যু আসতে পারে ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য, এই বিষয়গুলো। ঠিক আছে, নেক্সট যেটা সেটা আমরা পড়বো হচ্ছে লিঙ্ক অ্যানালিসিস। দেখ লিঙ্ক অ্যানালিসিসে কী দেখবো, দ্য লিঙ্ক অ্যানালিসিস বলছি যে ইউজফুল ফর ফাইন্ডিং প্যাটার্নস ফ্রম রিলেশনশিপস। লিঙ্ক অ্যানালিসিস হচ্ছে আমাদের কোথায় ইউজ হয়, যেখানে আমরা কিছু প্যাটার্ন খুঁজি, কীভাবে খুঁজি বা কোথা থেকে খুঁজি, কিছু রিলেশনশিপস থেকে খোঁজার চেষ্টা করি। দ্য টেকনিক মাইন্ডস রিলেশনশিপস অ্যান্ড ডিসকভার নলেজ। এই টেকনিকটা কী করে, বিভিন্ন রিলেশনশিপকে দেখে বা রিলেশনশিপ থেকে স্টাডি করে আমরা নতুন নলেজ ডিসকভার করি। যেমন ধর, যেটা আমি আগেও একবার এই এক্সাম্পলটা দিয়েছিলাম, ব্রেড বাটার এক্সাম্পলটা, যে এটা টেন্ডেন্সি দেখা গেছে যে কাস্টমারটা ব্রেড কিনেছে সে হয়তো বাটারও কিনেছে, কারণ হয়তো ব্রেডটা দেখে তার মনে পড়েছে যে তার কাছে বাটারও কিনতে হবে, তাই না? তার মানে এই ব্রেড বাটারটা অ্যাকচুয়ালি একটা লিঙ্ক, যে আমি যদি ব্রেড পারচেস করি তাহলে হয়তো বাটারও পারচেস করব। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন। তাই জন্য নর্মালি কী করা হয়, যেখানে ব্রেড রাখা হয় তার আশেপাশেই বাটারটাকেও রাখা হয় যাতে সেটা চোখে পড়ে যায়। ঠিক আছে, যেমন ধর তাহলে এই টাইপের হচ্ছে এটা একটা প্যাটার্ন, যে এই প্যাটার্নটাকে আমরা কীভাবে দেখি, প্যাটার্নটাকে আমরা রিলেশনশিপ থেকে আমরা ডিসকভার করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এই লিঙ্ক অ্যানালিসিসের, এই ধর লিঙ্ক অ্যানালিসিসের ক্ষেত্রে কিছু অ্যাপ্লিকেশানস আছে। তো প্রথম যে অ্যাপ্লিকেশানটা এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশনস ডিসকভারি। অ্যাসোসিয়েশনস আর অ্যাফিনিটিস বিটুইন আইটেমস, যে ধর কোনো আইটেমের মধ্যে, যে দুটো আইটেম কি তিনটে আইটেমের মধ্যে যে অ্যাসোসিয়েশনটা সেটাকে আমরা ডিসকভার করার চেষ্টা করি। কীভাবে ডিসকভার করি, বলছে যে I'll go find combinations where presence of one item suggests presence of another। যে কী বলা যায়, যে ধর একটা কোনো আইটেমের প্রেজেন্স আমার আরেকটা কোনো আইটেমকে সাজেস্ট করছে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে, ধর সাপোর্টও হচ্ছে অ্যান্ড কনফিডেন্সও হচ্ছে। মানে ধর একটা আইটেমের প্রেজেন্ট, যেমন ধর ব্রেড বাটারটা যদি বলি, যে ধর ব্রেডের প্রেজেন্ট কী করছে, আমাকে বাটারের কেনার কথাটা মনে করে দিচ্ছে। তো এটাকে অ্যাসোসিয়েশন বলা হচ্ছে, বোঝা গেল? এরপর বলা হচ্ছে ধর যে সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি, মানে ডিসকভার্স প্যাটার্নস ওয়ার ওয়ান সেট অফ আইটেমস ফলোস অ্যানাদার স্পেসিফিক সেট। মানে বলা হচ্ছে যে ধর একটা সেট অফ আইটেম আমার কাছে আছে বা তার ডেটাটা আমার কাছে আছে, সেটা দিয়ে আমি আরেকটা স্পেসিফিক কোনো ডেটা, সেটাকে আমি বলতে পারি সে গেস করছি বা প্রেডিক্ট করছি, বা সেটাকে বলা হচ্ছে যে এটা ফলো করছে, যে ওয়ান সেট একটা সেট আরেকটা সেটকে ফলো করছে। মানে কীরকম, যেমন ধর ওই আমি ব্রেড বাটারের কথাটা বলেছিলাম, তবে এটা অ্যাকচুয়ালি হয় এখানে বলছে যে টাইম প্লেস রোল, মানে টাইম একটা বড় রোল প্লে করে এখানে। টাইম রোল প্লে করে মানে ব্যাপারটা কীরকম, মানে ধর আমার যে কোনো রিটেল স্টোরে তুই যখন যাবি বা আমরা যখন কেনাকাটি করি, তো সেটার পুরো একটা ডিটেল লিস্ট তো ওদের কাছে থাকেই, তাই না? যে মানে ওদের পার ডে কী কী কেনা হচ্ছে বা কী কী বিক্রি হলো, কবে বিক্রি হলো, কাস্টমারের নাম কি, ডেট, এই সব জিনিসগুলো ওদের কাছে থাকে একটা লিস্ট হিসাবে বল। তো সেখান থেকে কোনো প্যাটার্ন জেনারেট করা যায় কি না সেটা সবসময় খোঁজা হয়। যেমন ধর যদি
আমি দেখি যে 1 মার্চ একটা একটা কাস্টমার নেম এ, সে কিনা একটা ক্যামেরা কিনেছে, ঠিক আছে। 2 মার্চও আরেকটা কাস্টমার, সেও এসে একটা ক্যামেরা কিনেছে। এবার 5 মার্চ ওই এ কাস্টমারটাই এসে দেখ প্রিন্টার কিনলো, ঠিক আছে, প্রিন্টার কিনলো। তার মানে এর থেকে আমরা একটা জিনিস প্যাটার্ন হিসেবে দেখতে পারি যে যে একটা ক্যামেরা আমাকে লিড করছে প্রিন্টারে, মানে ক্যামেরার পারচেসটা প্রিন্টারের পারচেসে লিড করছে, প্রিন্টারের পারচেসকে লিড করছে। তার মানে ক্যামেরার পারচেস হয়েছে মানে প্রিন্টারেরও পারচেস হতে পারে। এইটা একটা লিঙ্ক জেনারেট হচ্ছে, এটা একটা কাইন্ড অফ প্যাটার্ন বলতে পারিস। তো নর্মালি কি করা হয়, এই টাইপের পুরনো ডেটা দেখে আমরা কি করতে পারি, বা রিটেল স্টোরগুলো কি করে প্যাটার্ন জেনারেট করে। তাতে যখন ধর নেক্সট টাইম ওরা যখন একটা প্যাটার্ন জেনারেট করে ফেলো, তখন হয়তো যখন দেখবি নেক্সট টাইম কোনো কাস্টমার গেছে, তাকে হয়তো ক্যামেরার সঙ্গে প্রিন্টার একটা একটা ভালো কম্বো অফারে তারা দিতে পারছে বা তারা দিচ্ছে, যে কারণ তারা জানে যে এরপরে হয়তো একটা প্যাটার্ন হিসেবে হয়তো প্রিন্টারটাও সে কিনতে আসতে পারে। তো তাই যেহেতু সে কিনতে আসতেই পারে, তাই জন্য কি করা হচ্ছে, নিজের সেল বাড়ানোর জন্য কি করছে, এতে ও বেশ একটা কম্বিনেশন কম্বো অফার দিয়ে দিল, তাহলে আমার ক্যামেরাটাও বিক্রি হয়ে গেল, আমার প্রিন্টারটাও একসাথে সেল হয়ে গেল, এদিকে আবার কাস্টমারও একটা ডিফারেন্ট কম্বিনেশন অফার পেয়ে গেল, তো কাস্টমারও সেখানে হ্যাপি হয়ে যাচ্ছে, আর আমারও সেদিক দিয়ে দেখতে গেলে রিটেল যে আছে তারও সেলসটা বেড়ে যাচ্ছে। তার মানে এইভাবে কিছু প্যাটার্নকে, সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভার করেও কিন্তু বিভিন্ন রকমভাবে এই রিটেল মার্কেটগুলো কিন্তু চলে, ঠিক আছে। আরেকটা বলা হয় সিমিলার টাইম সিকোয়েন্স ডিসকভারি। এটা নর্মালি ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটি অফ টাইম সিকোয়েন্সের উপর। কিছুটা টাইম সিকোয়েন্সের উপর আমরা কিছু একটা জাজ করি, বা টাইম সিকোয়েন্সের উপর আমরা কোনো মার্কেটটাকে জাজ করার চেষ্টা করি বা প্রেডিক্ট করার চেষ্টা করি। বেশি করে বলা হয় যে ফাইন্ডস আ সিকোয়েন্স অফ ইভেন্টস অ্যান্ড দেন কামস আপ উইথ আদার সিকোয়েন্স অফ ইভেন্টস। মানে কী করা হয়, কিছু একটা সিকোয়েন্স অফ ইভেন্ট চলছে, সেটার আউটকামটাকে আমরা অন্য সিকোয়েন্স অফ ইভেন্টে আমরা আরামসেই মানে লাগিয়ে মানে করে দেখতে পারি। যেমন ধর কোনো একটা সুপার মার্কেট হয়তো ধর একটা 7 দিনের জন্য গ্রসারি আইটেমসে সেল দিয়েছিল, তাহলে দেখা গেছে যে তাদের গ্রসারি আইটেমের সেলটা অনেকটা বেড়ে গেছে ওই 7 দিনের টাইম পিরিয়ডটার মধ্যে। এবার ওরা কী করতে চাইছে, এবার ওরা ভাবলো যে এই সেমভাবেই আমি গার্মেন্টসের উপর সেল দেবো একটা 7 days পিরিয়ড টাইমের উপর। তো আমরা এই যে টাইম সিকোয়েন্সে আমি কি করছি, একটা টাইম সিকোয়েন্সে যে ডিসকভারিটা করা হচ্ছে, যে এই টাইম সিকোয়েন্সের মধ্যে আমরা সেলসটাকে দেখছি, আর সেলসও দেখছি বেড়েও যেতে যাচ্ছে তাতে, কারণ ওই টাইমের উপর মানে অ্যাকচুয়ালি আমরা এটা কী করছি বলতো, একটা ডিফারেন্ট আইটেমের আউটকাম দেখে আরেকটা ডিফারেন্ট আইটেমের আউটকাম আমরা প্রেডিক্ট করছি এখানে, ঠিক আছে। কারণ আমাদের গ্রসারি আইটেম আর গার্মেন্ট আইটেম একেবারে ডিফারেন্ট আইটেম, কিন্তু দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রেই কিন্তু সেল বাড়ছে, যেই আমি একটা অফার দিয়ে দিচ্ছি বা সেটাকে একটা 7 days পিরিয়ড টাইমে সেলে দিয়ে দিচ্ছি। কারণ এটা আমরা কি করছি, একটা সিকোয়েন্স অফ ইভেন্ট আরেকটা সিকোয়েন্স অফ ইভেন্টের সাকসেসফুল হওয়াকে অ্যাকচুয়ালি লিড করছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে এটা হলো সিমিলার টাইম সিকোয়েন্স ডিসকভারি। আচ্ছা, ঠিক আছে।